দিদি, আমরা দেখেছিলাম সেই দিন যে আপনার ওপর আক্রমণ হয়েছিল, সেদিন ঠিক কি ঘটেছিল? আমি হচ্ছি 83 নম্বর বুথের শক্তি কেন্দ্র প্রমুখ। আমার 5টা বুথ আমাকে চালাতে হয়। আমি সব বুথে ঝান্ডা টাঙিয়েছি, সকলে আমার পিছনে এগিয়ে এসেছে। টিএমসি লোকেরা জানছে যে তুমি এখানে, মানে আমার সামনে বাড়ি বলে যে তুমি একা কেন, তুমি এইদিকে এইসব করছো। যখন আমায় সবাই সাপোর্ট করছে, এবার বিজেপি আসবে, 26-এ তৃণমূল বিসর্জন হবে। যা দুর্নীতি দেখছে, এত 26,000 চাকরি চলে গেছে, সকলে উঠে পড়ে লেগেছে তোমার পিছনে আমরা আছি। তখন টিএমসিরা জানতে পেরেছে যে একটা মহিলা হয়ে এত বিজেপির লোক বেরোচ্ছে কেন। আমরা লোকসভা ভোটে আমরা এগিয়ে আছি, আমার বুথ থেকেও আমরা এগিয়ে আছি। এবার জানে আমাদের বিসর্জন হবেই। আমাকে মদ্যপ অবস্থায় এসে বলছে যে তোমরা এখানে কে কটা বিজেপি করে, তুমি বিজেপি করো না, তুমি ছাড়ো, তুমি কিছু জানো বিজেপি সম্বন্ধে, কিছু জানো? আমি বললাম যে ওর সঙ্গে মুখ লাগানোর কোনো দরকার নেই। তার নাম অমিত দাস, সে মানে বাজে নোংরা ছেলে। হ্যাঁ, আমাদের যেখানে ওখানে যে টিএমসি সদস্য যে জেতা প্রার্থী, তাকে বললাম যে দেখো কেমন বাজে বাজে গালাগাল করছে, তুমি কি করবে? তখন ও বললো বৌদি তুমি বাড়ি চলে যাও, কটা ঝান্ডা খোলে আমি খালি দেখছি, তুমি বাড়ি যাও, আমার এখানে কোনো দিন অশান্তি হয় না। ও ভিতর থেকে এসে অশান্তি করবে, তার 81 নম্বর বুথ আর আমার 83 নম্বর বুথ। হ্যাঁ, তখন ওই ইয়ে করছে, আমার ঝান্ডা খুলে খুলে ফেলে দিচ্ছে। আমি তখন বলি তোর সাহস থাকে তুই আমার সামনে ঝান্ডাটা খোল, বলে যাই ফোনটা নিয়ে গেছি। তখন বলছে তুই কি করবি হে, তুই আমার কিচ্ছু কে করতে পারবি না, বলে নোংরা ভাষায় গালাগাল করলো। যাই বাড়ি চলে এসেছি, আবার ওই নোংরা নোংরা ভাষায় গালাগাল, তুই বেরোবি, তোকে রাস্তায় ফেলে অত্যাচার করবো, আজে বাজে করছে, তোরা বিজেপি করবি বলে ওই সব বলার পরও আমি তাও বেরোইনি। আমার মণ্ডলকে জানালাম, 3 নম্বর মণ্ডলকে, যে দাদা আমি কি করব। তখন আমার ওই যে টিএমসি সদস্য, সে আমার বাড়িতে গিয়ে বলল তোমরা যা পারে করে নাও, আমরা সাইড হয়ে যাচ্ছি, তোমরা একে মেরে থানায় দাও। আমরা বলি আমরা রাজনীতি করতে এসেছি, আমরা মারপিট করতে আসিনি। তারপরে আমার মণ্ডলে আসলো, আমার জেলা রাজ্যের নেত্রী করবী দাস, সেও আসলো, এসে বললো আপনি কি অসুবিধা হচ্ছে আপনি বলুন। তখন ওই নোংরা ভাষায় গালাগাল করছে। তখন আমি সামনে আছি, আমার স্বামী থাকতে পারলো না, মুখটা ধরতে গেছে যে তুই সেই সন্ধ্যে 6টা থেকে এইভাবে গালাগাল করছিস বলতে গেছে। তখন ওর ইচ্ছা ছিল, টার্গেট ছিল আমার ছেলেকে মারবে। তখন আমি সাইড হয়ে যেতে আমায় এত জোর ঘুষি মারলো, আমার এইখানটা ফেটে রক্ত হয়ে গেল, এখনও কালো দাগ আছে। হ্যাঁ, তারপরে আমাকে সঙ্গে সঙ্গে আমায় করবিদি নাজিগঞ্জ থানায় নিয়ে গেল। ওর ওইখান থেকে সঙ্গে সঙ্গে ওরা প্ল্যান মাফিক একদম ছক কষে রেখে দিয়েছিল। কিছু 3-4 জন তৃণমূল নেতা 4 সেকেন্ডের একটা ভিডিও করলো, ভিডিও করে কি করলো, আমার দেওর দেখতে পেলো আমার ভাইপোকে মারতে, হাতে লেগে গেছে, ইয়ে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভাই, আমার ছেলে ইন্ডাস্ট্রি চাকরি করে, সঙ্গে সঙ্গে একজন নিয়ে বাইকে করে নিয়ে চলে গেল। তখন আমার দেওর গাড়িটা দাঁড়িয়ে এসে একদম মেরেছে, মারতেই সঙ্গে সঙ্গে ওরা 4 সেকেন্ডের একটা ভিডিও করেছে। তখন মণ্ডল সভাপতিও পাশে ছিল, যে একটা মহিলার গায়ে হাত দিলি। তখন ওই দুজনকে নিয়ে তারপরে ওকে তুলতে এসে আমাদের দেওয়ারদের বললো তোমাকেও নাজিগঞ্জে যেতে হবে। ওরা গেল, ওদেরকেও একটা রাত কাটাতে হলো। আমি শুধু পুলিশদের বলেছিলাম একটাই অনুরোধ, যে আমাদের কি এইখানে কোনো স্বাধীনতা নেই? একটা মহিলার গায়ে হাত দিয়ে যে রক্ত বের করলে, একটা মদ্যপ ছেলে, এখনও তো ওর মুখে গ্যাস গন্ধ পাচ্ছেন আপনারা, এর কি কোনো বিচার নেই? হ্যাঁ, কিছু বললে আমরা লিখে নিচ্ছি, কিন্তু ওর টিএমসির একটা ফোন এলো তপন পালের, সেই ফোনেতে এমনই ভাব সাজিয়ে দিল, উল্টে কেসটা কি করলো আমাদের 3 জনের দিয়ে দিল। আর আমার মণ্ডল আর আমার দেওর একটা রাত ওই মদ্যপ ছেলেটার সঙ্গেই রাতটা কাটাতে তাকে হলো। আমি খালি বলি আমার কি দেশের কোনো আইন নেই? আমি মাননীয়ার কাছে একটাই অনুরোধ, আমরা মহিলা বলে কি আমরা এতই মহিলা বলছে মহিলাদের 8টার পর বাইরে বেরোতে হবে না, তাহলে যাদের বাড়ির মহিলারা আছে তারা কি কোনো চাকরি করবে না? এই ছেলেদের দিচ্ছে ভাতা, তাহলে আমার স্বামী যদি ভাতা যদি 1,500 টাকা পায়, আমার কি সংসার চলবে? তাহলে কি আমি ঘুগনি নিয়ে বসবো পাড়ায়? তাহলে মহিলাদেরকে বলছে বাইরে বেরোতে হবে না 8টার পর, তাহলে আমরা কি করব? হ্যাঁ, এইটা আমি দিদির কাছে যাই যে মাননীয়া দিদি, আমরাও তো একটা নারী, আমাদের কি কোনো সুরক্ষাও দিলেন না, আর এর কোনো কি বিচারও পেলাম না। আমার এইটাই একটা দুঃখ রয়ে গেল, যে একটা মদ্যপ ছেলে, তার কাছে আমি একটা মার খেলাম ঠিক আছে, কিন্তু তার একটা বিচার দিল না, থানা থেকে একটা বিচার দিল না। আমি থানায় সাংরাইল থানাতে আমি হাত জোর করে করেছি যে আমরা নারী, ওই জন্যই আমাদের এইটা কোনো ইয়ে নেই, আমাদের কোনো বিচার নেই। আমার ছেলেকে বলি চলে চ, এখানে কোনো আমাদের বিচার নেই। তাই আমি সকল হিন্দুর থেকে বলি সব এক হও, আমরা হিন্দুত্বটা যেন বজায় রাখতে পারি। আসল হচ্ছে আমাদের
আমাদের নারী সুরক্ষা, আমরা নারীরা যেন সব কিছু করতে পারি, আমাদের সুরক্ষা চাই, আর কিছু নাই। আমরা ভাতা চাই না, আমাদের একটা কলকারখানা থাক, আমার ছেলেরা যেন সেখানে মাথা উঁচু করে চাকরি করতে পারে, যেন না বাইরে যেতে হয়। এই যে আমি কোনো পেলাম না, বিচার পেলাম না, এটাই আমি মাননীয়ার কাছে একটা দুঃখ রয়ে গেল। হ্যাঁ, আমরাও নারী, আমরা তো কিছু কি পারি না, আমরাও তো পারি। সন্ধ্যাবেলা আমি 7:30টার পর অফিস থেকে বাড়ি ফিরছিলাম। আমি ইন্ডাস নার্সিংহোমে জব করি। সেখানে দেখি যে রাস্তার মধ্যে বিজেপির যে পতাকাগুলো পড়ে আছে বাজার এলাকায়। আমি বাড়িতে গিয়ে মণ্ডল প্রেসিডেন্টকে জানাই প্রথমত। এবার তখন দেখলাম যে মণ্ডল প্রেসিডেন্ট বলল পড়ে আছে, একটা ফেলেছে, আমরা কাল 10টা লাগাবো পরের দিন। কিন্তু কেসটা হচ্ছে এটা কি, আমার মা, আমার বাবা এবং আমি ওই বুথে এই 3জন মিলে বিজেপি কর্মী থাকায় ওই মদ খেয়ে তৃণমূলের গুন্ডাটা আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেটার প্রতিবাদ আমরা তখনও কেউ করিনি। আমরা বারবার সাঁকরাইল থানা এবং নাজিরগঞ্জ থানাতে ফোন লাগাই, তারা বলে আমাদের এখানে এসে রিটেন অভিযোগ জানান। আমরা বলছি এইরকম পরিস্থিতি আপনি তো ফোনে শুনতে পাচ্ছেন, আর কি অভিযোগ জানাবো, আপনারা আসুন। এর কোনো সুরাহা হয়নি। মণ্ডল প্রেসিডেন্ট আসার পর মণ্ডল প্রেসিডেন্টকে ওই অবস্থায়, মদ্যপ অবস্থায় ধাক্কা মারে। আমার মা মহিলা হিসেবে প্রথম এগিয়ে যায় মণ্ডল প্রেসিডেন্টকে বাঁচাতে। সেখানে আমার মাকে জোরে ঘুষি মেরে এখানে চোখের এখানটা ফাটিয়ে দেওয়া হয়, কেটে গিয়ে ওখানে এখন কালশিটা দাগ হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি আমার মাকে বাঁচাতে গেছি যখন ওই মদ্যপ অবস্থায় জোরে ধাক্কা মারে এবং আমার রাইট শোল্ডার ডিসলোকেট হয়। তারপরেই আমি এখানে ইন্ডাসে বেসরকারি নার্সিংহোমে আমি চিকিৎসা করাই। রাতারাতি মোটামুটি আমার লোকেট করে দেওয়া শোল্ডার জয়েন্ট। তারপর সাঁকরাইল থানায় যাই। পরের দিনে দেখি নাকি কোর্টে চালান করা হয়েছে। যিনি দোষী তার সাথে নির্দোষী যারা যারা ছিল তাদেরকেও হাওড়া হাইকোর্টে পাঠানো হয়েছে। এবং বড়বাবু তখন হুমকি দিচ্ছে মহিলাগুলোকে, যখন আমরা প্রতিবাদ করি যে কেন নির্দোষী যারা আছে তাদেরকে কেন আদালতে পাঠানো হচ্ছে, উনি বললেন যে না, এটা আমাদের রুলস। এটা কিসের রুলস? যেখানে একজন তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় একটা মহিলাকে মারে, সেখানে আমরা পুরুষ হিসাবে বাঁচাতে গেলে যদি আমাদের অভিযোগ কি যে আমরা মহিলা সুরক্ষা চাই, সেখানে আমরা সেটা প্রোটেস্ট করতে গেছি, সেখানে আমাদেরকে মারধর করা হয়েছে। এর কি কোনো বিচার হবে না? এর জন্য আমি মাননীয়ার কাছে অনুরোধ করছি যে মহিলা সুরক্ষাটা দিন। মহিলারা আপনাকে বাংলায় এনেছিল যাতে মহিলা সুরক্ষা পাওয়া যায়, সেখানে এই 2026-এ দাঁড়িয়ে বাংলায় মহিলা কোনো সুরক্ষা নেই। আর যুবকদের কথা যেটা বলি, আমি নিজে একজন 21 বছর বয়সী একজন যুবক। কর্মসংস্থান তো বাংলায় প্রায় নেই বললে চলে। এখানে যা যা শিল্প এসছে সব চলে গেছে। আর এই 1500 টাকা 5 বছরে কোনো কিছু লাভ হবে না। কর্মসংস্থান হলে আমরা মাসে 15,000 টাকা খেটে উপার্জন করব। এই 1500 টাকার ভাতার রাজনীতি করবেন না মাননীয়া। আপনি যদি সরকারে টিকে থাকতে চান, আমি সাধারণ মানুষ হিসেবে কোনো দলীয় কর্মী বাদ দিয়ে বলছি যে আপনি কর্মসংস্থান করার একটা পরিকল্পনা করুন।